এবার আমরা চলে যাব বাংলাদেশের কিছু রাষ্ট্রায়ত্ত যেগুলো ব্যবসা আছে সেগুলো সম্পর্কে কিছুটা নলেজ রাখার জন্য। প্রথমে চলে যাব ওয়াসা। ওয়াসা এর পূর্ণরূপ হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ অথরিটি। ওয়াসা প্রতিষ্ঠা হয় 1963 সালে। ওয়াসা প্রতিষ্ঠা হয় 1963 সালে এবং একটা এমসিকিউ ফ্রিকুয়েন্টলি আসে, সেটা হচ্ছে ওয়াসার পূর্ণরূপ কি। এটা আমি পাশে লেখা আছে, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ অথরিটি। এবার যেটা মাথায় রাখতে হবে এবং সর্বশেষ লেটেস্ট একটা ইনফরমেশন যেটা তোমাদের লেকচার শিটে দেওয়া নাই, সেটা হচ্ছে 2014 সালে বাংলাদেশ সরকারের একটা প্রকল্প হাতে নেয় এবং সে প্রকল্পটা ঢাকা ওয়াসায়ের অধীনে 2014 সালে বাংলাদেশ সরকার একটা প্রকল্প হাতে নেয়। যে প্রকল্প বা প্রজেক্টটার নাম হচ্ছে কাট। কাট শব্দের এখানে পূর্ণরূপ হচ্ছে কমন ইউটিলিটি টানেল। কমন ইউটিলিটি টানেল মানে হচ্ছে কি, মানে এইটার মেইন থিমটা আমি একটা চিত্রের সাহায্যে একটু দেখানোর চেষ্টা করছি। ধরো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু যদি মাথার উপরে খেয়াল করো তখন দেখবা একটা খাম্বা বা কোনো কিছুর মধ্যে বৈদ্যুতিক তার যাচ্ছে। বৈদ্যুতিক তারের আবার পাশে দেখবা একটা যে আমাদের বাড়িতে যে ডিস অ্যান্টেনা যে একটা তার আছে, মানে ডিসের লাইন বা স্যাটেলাইট চ্যানেল চালানোর জন্য যে একটা লাইন দরকার, সেই লাইনটা যাচ্ছে, সেই লাইনটার জন্য আলাদা একটা তার আছে। আবার মাটির নিচে যখন কোড়া হয়, মাটির নিচে করলে দেখবো ওয়াসার একটা লাইন আছে, গ্যাসের একটা লাইন আছে, আবার ফাইবার অপটিক্যাল কেবলের একটা লাইন আছে। তার মানে আমাদের মাথার উপর ধরতে পারো, প্রথমে বিদ্যুতিক একটা লাইন থাকতে পারে, মাটির নিচে আবার পানির লাইন থাকতে পারে, আবার গ্যাসের লাইন থাকতে পারে, আবার অপটিক্যাল ফাইবারের একটা লাইন থাকতে পারে, আবার অন্য কোনো একটা লাইন থাকতে পারে। ঠিক তেমনি প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা করে টানেল করা হয়। তো ঢাকা ওয়াসা কি করে, আমরা রাস্তায় হাঁটলে ফ্রিকুয়েন্টলি দেখতে পারি ধীরে চলুন ঢাকা ওয়াসার কাজ চলিতেছে। তার মানে ঢাকা ওয়াসা বর্তমানে এই উন্নয়ন প্রকল্পটার জন্য নিয়োজিত আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাথার উপরে কিছু টানেল আছে বা কিছু রাউট আছে বা রোড আছে, নিচে কিছু রোড আছে। গভর্নমেন্ট একটা প্ল্যান নিয়েছে যে মাথার উপরে এবং নিচে দুই জায়গায় না থেকে যখন সবগুলা সেক্টর একটা সেন্ট্রাল টানেলের মধ্যে নিয়ে আসবে, তখনই তাকে বলা হয় কাট। কাট প্রকল্পের মূল থিম হচ্ছে যতগুলা মাথার উপরে এবং ভূগর্ভস্থ বা মাটির নিচে যতগুলা টানেল আছে প্রত্যেকটা লাইনকে একত্রিত করে একটা সেন্ট্রাল টানেলের মধ্যে নিয়ে আসা, যাকে বলা হয় কমন ইউটিলিটি টানেল বা কাট, যেটা 2014 সালে বাংলাদেশ সরকার ঢাকা ওয়াসার অধীনে প্রকল্পটা হাতে নিয়েছিল। এবার আমরা চলে আসব বাংলাদেশ ডাক বিভাগ, যেটাকে বলা হয় বাংলাদেশ পোস্ট অফিস বা বিপিও। বাংলাদেশ পোস্ট অফিসের বেসিক্যালি আমাদের ডাকঘরের যে ব্যাপারগুলো ছিল, বিভিন্ন পার্সেল আনয়ন করা, ডাক সেবা দেওয়া বা চিঠিপত্র আনয়ন করা, মালামাল পরিবহন করা, আনয়ন করা, যে সেবাগুলো ছিল সেগুলোর জন্য বাংলাদেশ ডাকঘর অন্যতম একটা সেবা ছিল। কিন্তু বর্তমানে ডাকঘরের বহুল প্রচলিত একটা মোবাইল ব্যাংকিং সার্ভিস আছে যার নাম হচ্ছে নগদ। আমি একটু লিখে দিচ্ছি, বাংলাদেশ ডাকঘরের মোবাইল ব্যাংকিং সার্ভিস। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তার মানে যদি বলা হয় বাংলাদেশ ডাক বিভাগের বর্তমানে মোবাইল ব্যাংকিং সার্ভিসের নাম কি, তাহলে বলতে হবে নগদ। এবার চলে আসি, বাংলাদেশ ডাক বিভাগ বেসিক্যালি দুই ধরনের সার্ভিস দেয়। প্রথমটা হচ্ছে পোস্টাল সার্ভিস, এরপরটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সার্ভিস। পোস্টাল সেবা এবং প্রতিনিধিত্বমূলক সেবা। চলে আসি, বাংলাদেশের যে পোস্টাল সার্ভিস আছে ডাক বিভাগের, তাকে বলা হয় ডাক বিভাগের নিজস্ব সেবা। তার মানে পোস্টাল সেবা মানে কি, পোস্টাল সেবা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের নিজস্ব সেবা। এবং প্রতিনিধিত্বমূলক সেবা যেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ যখন তার ডাক বিভাগের কোর বা যেটা বেসিক কাজ আছে ওই কাজের বাহিরে বা বহির্ভূত যত রকম অন্যান্য অঙ্গ সংগঠনের জন্য কাজ করে, তাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ সার্ভিস। এবার চলে আসি প্রথমে পোস্টাল সেবা বা নিজস্ব সেবা। নিজস্ব সেবার মধ্যে প্রথমে রয়েছে মাল গ্রহণ, পরিবহন এবং বিলি। তার মানে একটা পোস্টাল বা একটা ডাক বিভাগের যেটা বেসিক বা কোর কাজ, সেটা হচ্ছে মাল গ্রহণ করা, পরিবহন করা এবং বিলি করা। একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে মাল পৌঁছে দেওয়া হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের প্রথম কাজ, সেটা হচ্ছে পোস্টাল সার্ভিস। এরপরে লেখা আছে জিইপি। জিইপি এর পরে দেওয়া আছে ইএমএস।
প্রথমে এই দুটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকস থেকে। জিইপি কি, ইএমএস কি? জিইপি এর পূর্ণরূপটা একটু তোমাদের লিখতে হবে। জিইপি এর পূর্ণরূপ হচ্ছে গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট। আমরা একটু লিখে ফেলি। তার মানে জিইপি হচ্ছে গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট এবং ইএমএস হচ্ছে এক্সপ্রেস মেল সার্ভিস। তার মানে জিইপি কখন ব্যবহার হয়, ইএমএস কখন ব্যবহার হয়? প্রথমে আমাকে জানতে হবে, যখন আমি বিদেশে, দেশের বাইরে যখন কোনো মালামাল আনয়ন পরিবহন করব তখন আমরা ইউজ করব জিইপি। জিইপি হচ্ছে দেশের বাইরে 72 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে যখন দেশের বাইরে কোনো সার্ভিস দেওয়া হবে তখন তাকে বলা হবে জিইপি। এবং দেশের ভিতরে বা অভ্যন্তরে যখন সর্বমোট 24 ঘন্টার মধ্যে সেবা প্রদান করা হবে তখন তাকে বলা হয় ইএমএস। তার মানে আমরা বর্তমানে শিখলাম পোস্টাল সার্ভিসের মধ্যে মালামাল গ্রহণ, পরিবহন, বিলি, জিইপি, ইএমএস। এরপরে যেগুলো আছে মানি অর্ডার, এরপর দেওয়া আছে পার্সেল সার্ভিস। এরপর আমরা চলে আসবো রিপ্রেজেন্টেটিভ সার্ভিসের মধ্যে। রিপ্রেজেন্টেটিভ সার্ভিসের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রতিনিধিত্বমূলক সেবা। প্রথমে চলে আসি ডাকঘর সঞ্চয় ব্যাংক। ডাকঘরের কাজ কখনো ব্যাংক হতে পারে না। আবার যখন কোনো একটা ডাকঘর সেবা, যখন কোনো একটা ব্যাংকিং সার্ভিস দিচ্ছে, ডাকঘর যখন ব্যাংকিং সার্ভিস দিচ্ছে তখন এটা একটা ব্যাংককে প্রতিনিধিত্ব করছে, তখন তাকে বলা হয় ডাকঘর সঞ্চয় ব্যাংক বা রিপ্রেজেন্টেটিভ সার্ভিস। এরপর চলে আসে ডাকঘর যখন বীমা সার্ভিস দিচ্ছে, ডাকঘর যখন প্রাইস বন্ডের সার্ভিস দিচ্ছে বাংলাদেশ ব্যাংকে রিপ্রেজেন্ট করে। আবার ডাকঘর যখন পাসপোর্ট সার্ভিস দিচ্ছে বাংলাদেশ পাসপোর্ট অফিসকে রিপ্রেজেন্ট করে, তখন তাকে বলা হয়, মানে অন্যান্য কিছু বাংলাদেশ গভর্নমেন্টের কিছু সেক্টর বা সেগমেন্টকে যখন বাংলাদেশ পোস্ট অফিস বা ডাক বিভাগ প্রতিনিধিত্ব করছে তখন তাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক সেবা। আশা করি তোমরা তাদের নিজস্ব সেবা এবং প্রতিনিধিত্বমূলক সেবার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এবং এই যে টার্মসগুলো বলেছি ইম্পর্টেন্ট, সেগুলো হয়তো তোমরা আরেকটু রিক্যাপ করেই প্রথমে বলতে হবে বাংলাদেশ ডাক বিভাগের যেটা বর্তমানে মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু আছে তার নাম হচ্ছে নগদ। এবার আমরা জানতে হবে যে পোস্টাল সেবা আছে, পোস্টাল সেবার মধ্যে একটা হচ্ছে জিইপি আর একটা হচ্ছে ইএমএস। জিইপি মানে হচ্ছে গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, যেটা দেশের বাইরে 72 ঘন্টার মধ্যে সেবা কার্যক্রম সম্পন্ন করে, এবং ইএমএস এক্সপ্রেস মেল সার্ভিস, যেটা দেশের অভ্যন্তরে 24 ঘন্টার মধ্যে সেবা প্রদান করে। তার মানে এবার চলে আসবো রিপ্রেজেন্টেটিভ সার্ভিস, যেটা বাংলাদেশ ডাক বিভাগের নিজস্ব কাজ না, অন্য কোনো সেক্টরের কাজ তারা নিজেদের হয়ে করে দিচ্ছে। এবার আমরা চলে যাব পিপিপি। পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। তার মানে পিপিপি কাকে বলে? এটার যদি বলা হয় তাহলে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, পিপিপি হচ্ছে যখন কোন একটা প্রজেক্টে বা কোন একটা ক্ষেত্রে যখন সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানা সংযুক্ত থাকবে তখন তাকে বলা হয় পিপিপি অথবা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথবা সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব। একটা ছোট একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে চলে আসি, হয়তো তোমরা সবাই মেয়র হানিফ ফ্লাইওভারের নাম শুনেছো। মেয়র হানিফ ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভারে যদি কখনো উঠে থাকো যেখানে টোল ওরা নেই, টোল মানে হচ্ছে একটা ফি, টোল মানে হচ্ছে একটা ফি। খেয়াল করলে দেখবেন যদি কখনো মেয়র হানিফ ফ্লাইওভারের টুল বক্স যেখানে বসে, টুল বক্সের সামনে যান, একটা সাইনবোর্ড দেখা যাবে, সাইনবোর্ডে বড় করে লেখা আছে ওরিয়ন গ্রুপ। তার মানে
বাংলাদেশ সরকার এবং ওরিয়ন গ্রুপের যৌথ প্রযোজনায় তৈরি করা হয়েছিল মেয়র হানিফ ফ্লাইওভার। তার মানে বাংলাদেশ সরকার এবং ওরিয়ন গ্রুপের একতাবদ্ধ হয়ে বা একত্রিত কোনো একটা ডিড বা একটা চুক্তির বিনিময়ে তারা একমত হয়েছিল যে তারা মেয়র হানিফ ফ্লাইওভার বানাবে এবং নির্দিষ্ট সময় পরে ওরিয়ন গ্রুপ তার মালিকানা হারাবে, তার টোল গ্রহণের যে একটা লিমিট আছে ওই লিমিট ক্রস করবে, লিমিট ক্রস করলে পুনরায় মেয়র হানিফ ফ্লাইওভারের মালিকানা চলে যাবে গভর্নমেন্টের ক্ষেত্রে। এটা হয়তো তোমাদের অনেকের এখনও মাথায় ক্লিয়ার হয়নি, আমি আরেকটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। ধরে নিলাম মেয়র হানিফ ফ্লাইওভারের কাল্পনিক মেয়র হানিফ ফ্লাইওভারের সর্বমোট 800 কোটি টাকা খরচ হয়েছে। 800 কোটি টাকা খরচ হয়েছে। এই 800 কোটির মধ্যে 500 কোটি টাকা দিয়েছে গভর্নমেন্ট আর 300 কোটি টাকা দিয়েছে ওরিয়ন গ্রুপ। আরেকটু ক্লিয়ার করি, মেয়র হানিফ ফ্লাইওভারের জন্য সর্বমোট খরচ হয়েছে 800 কোটি টাকা। এই 800 কোটি টাকার মধ্যে 500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট, 300 কোটি টাকা সহায়তা করেছে ওরিয়ন গ্রুপ। এদের দুজনের যৌথ প্রযোজনায় মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ হয়েছে। এবার বাংলাদেশ সরকার এবং ওরিয়ন গ্রুপের মধ্যে একটা চুক্তি হয়েছে এরকম, ওরিয়ন গ্রুপ হানিফ ফ্লাইওভার চালু হওয়ার পরবর্তী 5 বছর টোল ফি কালেক্ট করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ওরিয়ন গ্রুপ এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক হচ্ছে এরকম যে ওরিয়ন গ্রুপ মেয়র হানিফ ফ্লাইওভার চালু হওয়ার দিন থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত টোল ফি গ্রহণ করবে। 5 বছর পরে মালিকানা ওরিয়ন গ্রুপ থেকে কনভার্ট হয়ে পুনরায় মালিকানা ফিরে আসবে গভর্নমেন্টের। তার মানে যখন নির্দিষ্ট সময়ের জন্য ওরিয়ন গ্রুপের মালিকানা ছিল টোল ফি গ্রহণ করার জন্য, ঠিক ওই সময়ের পরবর্তী সময়ের জন্য পুনরায় ওরিয়ন গ্রুপ মালিকানা হারাবে এবং মালিকানা হস্তান্তর হয়ে যাবে পুনরায় বাংলাদেশ সরকারের নিকট। এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।